তাহলে ইনি তো আমাকে প্রথম রুট দেখাচ্ছেন যে আপনি যা খুশি করুন আমার নাটকে। সমস্যাটা ছিল, আমি একটা লেখাও লিখেছিলাম অনেকদিন আগে, যে আমরা রবীন্দ্রনাথকে এমন একটা, প্রথম কথা একটা তাত্ত্বিকতার বেড়ে তাকে বেঁধে রেখেছিলাম এবং ভয় পেতাম, রবীন্দ্রনাথকে ছোঁয়া যায় না। তিনি এই ভীতিটা আমাদের বাঙালির বহুদিনের দাদন আর কি, যে ভয় পাও ভয় পাও ভয় পাও, কিন্তু রবীন্দ্রনাথকে ভয় পাও। কিন্তু মুশকিল হচ্ছে নির্দেশক যদি নাট্যকারকে ভয় পায় তাহলে নির্দেশক নাটক করবে কী করে? নির্দেশকের সঙ্গে তো নাট্যকারের লড়াই সম্পর্ক হওয়া দরকার। এটা ঠিক হয়নি, এটা এইখানটা ভুল হয়েছে, এটা পাল্টে দাও। আমি যদি, আমি যখন বন্ধু বান্ধব নাটক লিখি, আমি ব্রাত্যকে বলি এইটা এই সিনটা হয়নি, এটা পাল্টে দাও, না এটা কেন হয়নি, এই যে হচ্ছে এই তর্কটা যদি আমি না, আমি সারাক্ষণ যদি আপনি মহান, আপনি যা লিখেছেন আমি সেটা করে দেবো, তাহলে সেটা নাটক হবে না, তাহলে সেটা শুধু পুজো করে ওই পুজোই হবে। তার মধ্যে শুধু এতটাই থাকবে, ভয় থাকবে, যে সেটা নাটক হিসেবে গড়ে উঠবে বলে মনে হয় না। কারণ আমার নাটকের মূল আদর্শ হচ্ছে সবার সঙ্গে ওই তর্কটা বজায় রাখার জায়গা। ফলে আমি প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে তর্কের জায়গাটা, মানে আমার সঙ্গে তার শত ক্রোশ দূরের মানে মননের জায়গা, তার কাঁধে হাত না রাখতে পারলে আমি থিয়েটারটা করতে পারবো না। কারণ আমার তখন মনে হলো আমার একটা ভঙ্গি দিতে হবে, আমি ওর কাঁধে হাত রেখে বলছি তাহলে আমি ফাল্গুনের সূচনাটা করছি, হ্যাঁ, নাহলে কিন্তু করা যাবে না। ফলে আমি তখন দেখলাম যে উনি কিন্তু ইঙ্গিতগুলো দিয়ে গেছেন, আমরাই বোধহয় স্বাধীনতা ভয় পাই রবীন্দ্রনাথকে নিয়ে। এবং ফলে আমি সেই স্বাধীনতার সুযোগটা নিয়েছিলাম। আমি ফাল্গুনের সূচনা একটা মডার্ন পার্ক তৈরি করেছিলাম, সেখানে লাস্টে হেলিকপ্টারের আওয়াজ যেমন আসে, যেমন ওই চরিত্রগুলো একটা মঞ্চের বাইরে থাকে, আমি মঞ্চের ভেতরে এনেছিলাম। ওই ভিখারি যারা খাবারের জন্য প্রতিবাদ করছে, এবং ওই সেই একই সেই তর্ক, কবি না কবি সে আমাদের যে শ্রুতিভূষণ, যিনি হচ্ছেন আধ্যাত্মিক প্রভু, আর একজন হচ্ছেন কবি, যে একদম। তা এই দুটো জায়গায় আমার মনে হচ্ছিল যে এরকম একটা ডায়লগ যখন তৈরি করা যাচ্ছে এবং এতটা নাটকীয়তার সুযোগ রয়েছে ভেতরে, যেমন ওই যে যমদূতটাই ফিজিক্যালি আনলাম, যে আমার মনে এই ফিজিক্যাল যেটা আমি রক্তকর্মিত আমি করতেছিলাম, যে রঞ্জনকে আমি ফিজিক্যালি এনেছিলাম। যে আমি কোথাও খুব থিয়েটারটাকে যেন অভিনেতার বডি বা ফিজিক্যালিটি বলছি, এর সঙ্গে প্রচুর, প্রথমেই আমাকে একজন বলেছিলেন, আমি দর্শক দুভাগে ভাগ হয়ে গেল। একদল বলবে রঞ্জনকে আনাটা নাটকটায় খুন করা হলো, আর একজন বলবে এক দারুণ এক্সপেরিমেন্ট হলো। তা এই ডায়লগটা হোক না, এই যখনটা যে সুস্থ তর্ক হয়, যে একজন ফিজিক্যালিটি এনেছে, সেটা একজন বলছে না এটা নাটকটা খুন করে দিলেন। এই যে রঞ্জনের যে একটা যেটা রবীন্দ্রনাথ নিজের ভাষাতেই আছে, যেটা লুকোনো সে লুকোনো থাকতে এইবার বাইরে, হৃদয়কে কি বাইরে এনে ফেললে কি এ হয়? রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি রয়েছে, হৃদয় লুকিয়ে রাখাই ভালো, বাইরে এনে ফেললে তাহলে তো মৃত হয়ে গেল, কথাই আছে। কিন্তু এখন মুশকিল হচ্ছে যে এর মানে তো না এই উক্তিটাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, এই চ্যালেঞ্জ করতে না জানলে তো হবেই না, নাটকটাই হবে না। তাহলে আমার যেখানে মনে হচ্ছিল যে আমি রঞ্জনকে দেখি না, ফিজিক্যালি একটা রূপ এনে দেখি, তেমনি যমদূত ওই ফাল্গুনের সূচনার বারবার রাজা বলে যে শুনতে পাচ্ছ মরণের ঘন্টা, শুনতে পাচ্ছ? আমি সেই মরণের ঘন্টায় যমদূত কালো জামা কাপড় পরে, হেলমেট পরে এলো সে ঘন্টা বাজাতে বাজাতে, এটা দারুণ একটা মজার ক্রিয়েট করলো। এখন আমি এইভাবে একটা ফিজিক্যালিটির দিকে নাটকটাকে বাড়বো। আমি যদি আমার নাটকে ফিজিক্যালিটি বলতে ভীষণ শারীরিকতা থাকে, আমরা সেটা আমি যা আনার চেষ্টা করি, সেটা অনেক সময় তো বেশি ব্যবহার হয়ে যায়, কোনো সময় হয়তো খুব ঠিক ব্যবহারে থাকে। সেটা তো সব ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে হয় যে সবসময় ওই মাত্রাটার এদিক ওদিক একটু হয়ে যেতেই পারে। অনেক সময় সেই মাত্রাটা একদম ঠিক মাপে হয়, যেমন রাঁধুনি প্রতিদিনই এক্সপেরিমেন্ট করে, প্রতিদিন তো এক মশলা পড়ে না, এবং সেই রাঁধুনি ভালো রাঁধুনি যে প্রতিদিন ওই একই মশলা যেমন দেন না, মানে তার মাপ থাকে না। তিনি চেষ্টা করেন যে আমি একটু নিজের আন্দাজের ওপর থাকি, তবে রোজ রোজ নতুন নতুন টেস্ট বেরোবে, তাই না? ফলে যে মাপ করে না শুধু ওই মরাম হয়ে গেল, সে মৃত হয়ে গেল, স্ট্যাটিক, ও রোজ ওইটা ঢালে ওইটা খেতেও একরকম হয়, তাই না? সেই জন্য দেবাশিস দাশগুপ্ত একবার বলেছিলেন, আমি দেখুন দেবাশিস দাশগুপ্তর এই ছোট্ট একটা কমেন্ট কি ইম্পর্টেন্ট, যে একজন অভিনেতা, আমি নাম বলবো না, তার মঞ্চে গান ধরতে অসুবিধা হচ্ছিল, কারণ দেবাশিস দা মঞ্চে হারমোনিয়াম বাজাতে, মাধব মনোজি কন্যা, সে খালি বলছে দেবাশিস দা এমন কর দিচ্ছে, আমি গান ধরতে পারছি না, কিছুতেই দেবে না। তা দেবাশিস দাকে কেউ বলতে সাহস পাচ্ছে না, তা একজন বলা হলো, দেবাশিস দা বললো আচ্ছা ভাই, তাহলে আমি হারমোনিয়ামটা বাজাবো কেন? আমি হারমোনিয়ামটা বাজাতে, আমি তো মনের সুখে, আমি তো রোজ ক্রিয়েশন করছি,
বলে তুমি তোমার অক্ষমতাটাকে তুমি মানে ব্যাপারটা অক্ষমতা থেকে এর ভেবে কটাক্ষ নেই, ব্যাপারটা হচ্ছে তুমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও, তুমি সহজ পথ খুঁজো না। আমি মিউজিক্যালি তোমার সঙ্গে এক্সপেরিমেন্ট করছি, যে আমি হারমোনিয়ামটা বাজাচ্ছি মনের সুখে, নানা রকম মিউজিক্যাল এক্সপেরিমেন্টেশন করছি। আমি তোমাকে হয়তো প্রতিদিন ওই সায় এসে দাঁড়াচ্ছি না, একটা বিশেষ পট দিচ্ছি। তা এখন হতেই পারে যেমন সে অভিনেতা হয়তো সেটা যেটা প্রস্তুত নয়। সেদিন আমি ওই গল্পটা যখন বলি পিটার ব্রুকের, যে কাঠের ব্যাপারটা, যে আগের দিন কেটে দিয়ে দিল, আমি এটা সব অভিনেতা দলের সঙ্গে ভাই করো না, তাহলে কিন্তু নাটকটাই মাঠে মারা যেতে পারে। তারা হয়তো পাট ভুলে গিয়ে পরের দিন আমার করে নাটকটাই মাঠ খেতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তাহলে সব অভিনেতা মানে সেই অভিনেতা দল প্রস্তুত আছে, তার সঙ্গে কিন্তু এটা করা যায় এই এক্সপেরিমেন্টটা। মানে তারা এত বিরক্ত হবে, কিন্তু তারা কোথাও একটা ভেতরে ভেতরে প্রস্তুত অভিনেতা। হয়তো একজন খুব তরুণ অভিনেতা বা একদম অনভিজ্ঞ অভিনেতাকে এই এক্সপেরিমেন্টে নিয়ে গেলে হয়তো সে মেন্টালি ফেল করে যেতে পারে। সে সমস্ত পার্টি ভুলে গেল, উঠে গিয়ে তার পর্দা ফেলে দিতে হলো, মানে এরকম একটা ঘটনা ঘটে গেল। ফলে এইগুলো একসময় এক্সপেরিমেন্টেশনের একটা ব্যাপার আছে, যেটা কিন্তু সবার সঙ্গে সবসময় কাজ করে না। যেমন একজন বিখ্যাত, এটাও আমার আর একটা খুব ইন্টারেস্টিং কমিউনিটি আমি শেয়ার করতে চাই, যে সে বলেছিল যে থিয়েটারের সবচেয়ে বড় জোর, এই থিয়েটার মানুষের ভুলের উপর দাঁড়িয়ে আছে। মানুষের ভুল কথাটা এইভাবে ব্যাখ্যা করছেন যে সেটা মানুষের যে ইমপারফেকশনসগুলো আছে, যে আমরা যখন আজকে একটা ডিজিটালি একটা যন্ত্রে যে একটা গিটারে একটা খচ করে আওয়াজ এসছে করে গিটারিস্টের হাতে, ডিজিটালি কিন্তু ওইটা দেখা যায়, সাউন্ড তো দেখা যায়, ওটা তুলে ফেলে দিল। এই ক্যাচ করে যে হিউম্যান সাউন্ডটা এলো, ওটাকে ডিজিটালি কিন্তু ইরেজ করে দেওয়া যায়, কেন ওটা একটা এক্সট্রা সাউন্ড ক্রিয়েট করে, ফলে ডিজিটাল ক্লিয়ার সাউন্ড আপনি পাচ্ছেন, ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু এইটাই থিয়েটারের অভিনেতার যে ভুলটা করে, যে মানুষের যে ভুল, মানুষের যে একটা কোথাও একটা যেটা গলদের জায়গা রয়েছে, এটা হচ্ছে থিয়েটারে এখন এস্টাবলিশ করে। পারফর্মিং আর্টস, থিয়েটার বলবো না, পারফর্মিং আর্টস এটাকে অ্যাকনলেজ করে, কারণ লুকোবার জায়গা নেই। আপনি একটা অভিনেতার ভুল তোতলানোটাকে কখনো ইরেজ করে ফেলে দিতে পারবেন না, ইট ইজ পার্ট অফ ইউর পারফরমেন্স। আজকে সমস্ত জিনিস ডাউনলোড করা যায়, থিয়েটার কি ডাউনলোড করা যায়? করা যায় না। আপনি গান ডাউনলোড করে নেবেন, সিনেমা ডাউনলোড করে নেবেন, রিংটোন ডাউনলোড করে নেবেন। থিয়েটার ডাউনলোডেবল নয় বলেই হয়তো ব্যবসা হিসেবে থিয়েটার খুব সমস্যার মধ্যে পড়েছে আধুনিক পৃথিবীতে, সে প্রসঙ্গ আলাদা। কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে এইটাই বলছি যে হিউম্যান ফ্ল, এই কথাটা ব্যবহার করেছিল, হিউম্যান ফ্ল ইজ দ্য এসেন্স অফ থিয়েটার। এখন হিউম্যান ফ্ল, এই কথাটা আমি আবার বলবো, সঙ্গে সঙ্গে একটা ওয়ার্নিং দিই, ডিসক্লেমার, যে এটা তার মানে এই নয় যে তুমি পার্ট ভুলে গিয়ে বলে যে আপনি বলেছিলেন হিউম্যান ফ্ল ইজ থিয়েটার, আমি পার্ট ভুলে গেছিলাম, পার্ট ভুলেছিস কেন, মানে হিউম্যান ফ্ল তো এসেন্স অফ থিয়েটার, তো পার্ট ভুলতেই পারি আমি। হ্যাঁ, পয়েন্টটা সেটা না, কিন্তু ও আরও গভীরে গিয়ে বোঝাতে চাইছে যে কোথাও এটা রেজিস্টার করে থিয়েটার, যে এই যে ভুল প্রতিনিয়ত একটা লোক কেসে ফেললো কেন আমার দৃশ্যে, তাহলে কি আমার অভিনয় ভালো লাগছে না, কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গে ভাবছে, এবং একদিন হাসে, রোজই হাসে, আজকে আমি বললাম লোক হাসলো না, তো সঙ্গে সঙ্গে সে কিন্তু এই যে অ্যান্টেনাটা খুলে রেখে সারাক্ষণ ইন্টারাক্ট করছে মননটার সঙ্গে। এইটা হচ্ছে থিয়েটার ছাড়া আর কোনো শিল্পে আসতে পারে না। এবং এটা যত বেশি আমি অ্যাকনলেজ করবো, যত বেশি আমি রেজিস্টার করবো আমার পারফরমেন্সের মধ্যে, যে তত কিন্তু আমি থিয়েটারের প্রতি আরও বেশি সুবিচার করবো বলে আমার মনে হয়। আরেকটা উদাহরণ দিই, সবই যারা জগন্নাথ দেখেছেন তারা জানেন যে জগন্নাথের, আমার মনে হয় জগন্নাথ একটা আমাদের মেজর প্রোডাকশনস অফ বেঙ্গলি স্টেজ। এক কোণে জগন্নাথ দাঁড়িয়ে থাকে, আরেক কোণে বরুণদা দাঁড়িয়ে থাকে, কন্টিনিউসলি দর্শকের এইখানে আলো জ্বলে ওঠে, ওখানে আলো জ্বলে ওঠে। এটা মৃণাল সেন বলেছিলেন যে এক্সটেনশন অফ থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ, এক্সপ্যান্ডেড থিয়েটার, এবং ভীষণ সিনেম্যাটিক কথাটা ব্যবহার করা হয়েছিল জগন্নাথের ক্ষেত্রে, সিনেম্যাটিক ভীষণ সিনেম্যাটিক। আচ্ছা, এবার কি হলো, মজার ঘটনা হচ্ছে, এবার জগন্নাথকে আমরা শ্যুট করতে গেলাম, যে শুটিং জগন্নাথ, এবং যখন শ্যুট করা হচ্ছে তখন কিন্তু দুটো আলাদা শটে এটা নেওয়া হচ্ছে। কি অসম্ভব বোরিং লাগছে, দুটো মনে হচ্ছে এর একটা ক্লোজ আপ, ওর একটা ক্লোজ আপ, এর একটা ক্লোজ আপ, ওর একটা ক্লোজ আপ। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যেটাকে সিনেমা বলা হচ্ছে, তার মানে দর্শককে কোথায় থিয়েটার হচ্ছে, এই যে তার ঘাড়ের মুভমেন্ট হচ্ছে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে টেনিস খেলার মতো, দিস দ্য পার্ট অফ দ্য পারফরমেন্স অলসো। এইটাকে যদি অ্যাকনলেজ না করি তাহলে কিন্তু হলো না। সিনেমা করতে গিয়েই বোঝা গেল নট সিনেমাটিক, ইট ইজ ভেরি থিয়েট্রিক্যাল।
ইট ইজ মোর থিয়েট্রিক্যাল দ্যান সিনেমাটিক। ফলে ধরুন পুরো কম্পোজিশন পাল্টে এই একটা ফ্রেমের মধ্যে বলুন না এখানে জগন্নাথে অন্য ধরনের একটা শট নিতে হলো, কিন্তু আদারওয়াইজ ইট ইজ দুটি অ্যাবসলিউটলি হরিবল, যাকে বলে দুটো কাটা গলা, জগন্নাথ একটা গলা ওর একটা গলা। এই 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 জিনিসটা কোথাও একটা মনে হচ্ছিল যে কোথাও যে যে থিয়েটার কোথায় যেন ওইখানে একটা অন্য ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। আচ্ছা, এইটা বলবে না যে ওইটা স্টেজে দর্শক ঘাড় নাড়ছে আর ওখানে কিন্তু তোমার ক্যামেরা চেঞ্জ করে যাচ্ছে, ক্যামেরা একটার পর একবার এটা দিল, একবার ওটা দিল, একবার এটা দিল, একবার হ্যাঁ সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে রিজেম্বলেন্স সেরকম, কিন্তু সেটা বোরিং লাগছে, কারণ এটা যত থিয়েট্রিক্যালি মজা লাগছিল দেখতে, ওটা কিন্তু থিয়েটার মনে হচ্ছে না, মনে হচ্ছিল ব্যাড সিনেমা, খারাপ সিনেমা মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এইটা একটা খুব আমাদের জানি না সামাজিক কারণে হয়তো, যে ভালো থিয়েটার হলে সেটা বলা হয় যে ফিল্ম সিনেম্যাটিক, আর বাজে সিনেমা হলে বলে থিয়েট্রিক্যাল। না আচ্ছা, থিয়েটারের প্রসঙ্গে আরেকটা কথা, সেটা হচ্ছে যে মানে আমি বারবার ওই পয়েন্টটাতে ফিরে আসছি যে সুমনের নাটকের ভেতর আমি এমনি দর্শকের সঙ্গে কথা বলে দেখেছি, মানে একদম মানে যে দর্শক জাস্ট এরকম ভাবেই কথা বলে যে না না আমরা ওসব নাতেল নাটক টাটক দেখি না, তারা সুমনের নাটক দেখতে মানে দে লাভ টু সি সুমনস থিয়েটার, কারণ তারা বলেন যে সুমনের থিয়েটার, ঠিক এই ভাষাটা আমি বলছি, একটা চালু শব্দ, তাহলে একদম বাজার চলতি শব্দ, যে সুমনের থিয়েটার এতটুকু বোর করে না। সুমনের থিয়েটার নাকি প্রথম দৃশ্য থেকে এতটা বেশি রকম ভাবে দর্শককে টেনে নেয়, তার জন্য দর্শক একদমই মানে ভাবেন না যে কোনো একটা ভাবনা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সুমনের থিয়েটার সম্পর্কে কিন্তু দর্শকের একটা মত, আমি এই পয়েন্টটাতে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়। আমি খবরের কাগজে কাজ করি বলে আমাদের প্রতিদিন বোঝানো হয় যে মানে রিডার্স ফ্রেন্ডলি হতে হবে, অতএব মানে এমন লেখা লিখতে হবে যাতে সবাই পড়ে বুঝতে পারে। তো এখন নিশ্চয়ই আমাদের খবরের কাগজে লেখার সঙ্গে থিয়েটারের ভাষার কোনো তুলনাই হয় না, সেটা একটা শিল্প। আমার খবরের কাগজের ভাষাটা শিল্প কিনা যথেষ্ট তর্কের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে সুমনের থিয়েটারে ধরুন সাউন্ড যদি আপনারা ভাবেন, মানে আমি খেয়াল করে দেখেছি যে ওর যে ফ্রেম, মানে বিভিন্ন যে সমস্ত দৃশ্য ও তৈরি করে, তাতে সাউন্ড মানে মিউজিক বলছে না, শুধু সাউন্ড মানে নানা রকম মিউজিক্যাল টোন, কোথাও গান থাকতে পারে, কোথাও নিঃশব্দ হতে পারে, ওর ওর কোনো ফ্রেম প্রায় ফাঁকা থাকে না, অর্থাৎ মানে মিউজিক বা সাউন্ডটা ওর থিয়েটারে একটা আলাদা ইমপ্রেশন তৈরি করছে, অর্থাৎ ওখানে সাউন্ড বা মিউজিকটাও একটা ইমপ্রেশনিস্টিক জায়গা তৈরি করছে, যে ইমপ্রেশনটা কিন্তু আমরা চোখে যা দেখছি তার সঙ্গে সঙ্গে ওই সাউন্ডটা, ওই শব্দটাও একটা প্রতিমার মতো আমার কাছে তৈরি হচ্ছে। কিন্তু এটা খুব জরুরি ব্যাপার থিয়েটারে আমার মনে হয়। তার সঙ্গে সঙ্গে ও ভিজুয়াল নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট করে, মানে ওর লালন দেখলাম সম্প্রতি সেই সুদীপ্ত হাঁটছে, চলছে, কথা বলছে, তার উত্তরীয় থেকে শুরু করে তার জহরপুর, তার ভেতরে আমরা দেখছি যে মানে একটা একেবারে সচল সিনেমা সেটা চলে আসছে আর কি, অর্থাৎ সিনেমার কতগুলো অংশকে ও ব্যবহার করছে। মানে আমি বলছি থিয়েটারকে আমরা সংকর শিল্প জানি, কিন্তু থিয়েটারের এই সংকর শিল্পটাকে বা এটাকে একটা সমস্ত আর্ট ফর্ম থেকে বা নিয়ে, মানে সেটা সিনেমা হতে পারে, সেটা মিউজিক হতে পারে, এই সমস্ত কিছুকে নিয়ে ও একটা ভাষা তৈরি করছে, যে ভাষাটা আমার কোথাও ব্যক্তিগতভাবে মনে হয়, আই মে বি রং, সেটা হচ্ছে যে তাতে দর্শক কিন্তু অসম্ভব আবিষ্ট হচ্ছে। এবং আমরা বলি, আমি অনেক প্রথমেই যে ও সম্পর্কে বলতে গিয়ে আমি যে অমর আকবর অ্যান্টনিও 3 বার দেখেছিল, আমি ইনস্ট্রুমেন্ট সিনেমার কথা বলছিলাম, আমি কথাটাকে সেই জায়গা থেকে বলছি না, কিন্তু আমাদের বহু মানুষের কাছে পৌঁছানোর একটা দায়, থিয়েটারের তো একটা খুব বড় দায় আছে, এই সময়ের কথা এই মুহূর্তে থিয়েটারে তুলে ধরতে পারে, যেটা সুমন এক্ষুনি বলছিল। মানে একটা সিনেমাও আপনি বানানোর পর সেটা যত অসামান্য বা চিরায়তই হোক না কেন, সেটাতে যদি কোনো ফ্ল থেকে থাকে বা সেটাকে যদি পাল্টাতে হয়, তাহলে আপনাকে আবার একটা ছবি বানাতে হবে, অথবা সেই ছবিটাকে আবার নতুন করে রিএডিট করতে হবে, নানা রকম ঝামেলা আছে। কিন্তু থিয়েটারই একমাত্র পারে যে এই মুহূর্তের একটা প্যালপেবল ক্রাইসিসকে এই মুহূর্তে আবার নতুন করে সাজিয়ে বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সফল হতে। সেই জায়গা থেকে মানে দর্শককে এরকম ভাবে টেনে রাখা, এবং তার ভেতর দিয়ে সুমন তার নিজস্ব ভাবনা, তার রাজনৈতিক ভাবনা হোক বা তার যা কিছু সে প্রকাশ করছে,
তা এইটা আমার একটু সুমনের কাছে জানতে ইচ্ছে করে যে সুমনের এর পেছনে দর্শনটাই বা কি, ভাবনাটাই বা কি, বা সুমন কি মনে করে যেটা খুব জরুরি, মানে এই যে স্পেকটাকুলার, মানে থিয়েটারটাকে স্পেকটাকুলার করে তোলা, মানে তার মানেই নয় আমি কিন্তু কোনো নিছক সস্তার স্পেকটাকেল ব্যবহার করে একটা স্পেকটাকুলার থিয়েটারের কথা বলছি না, আমি ম্যাজিক বা যার মানে ম্যাজিকের কথা বলছি না যে শুধুমাত্র আমরা লাঠি খেলা দেখতে থিয়েটার দেখতে যাচ্ছি, তা নয়। কিন্তু থিয়েটারের ওর ভাবনার প্রতিও পরিষ্কার দায়বদ্ধ থেকে, এবং যেটা বলতে চাইছি সেটা পরিষ্কারভাবে প্রকাশ করেও সেই ভাবনাটা কিরকম নিঃসারে চালিয়ে দিচ্ছে তার ওই রূপগত বৈশিষ্ট্যের ভেতর দিয়ে, যাতে আমাদের কোথাও আমরা বুঝতেও পারছি না যে আমরা কখনো সোয়েড হয়ে গেছি ওর থিয়েটার দেখতে দেখতে ওই ভাবনাটার সাথে। তারপরে তো তর্কের প্রসঙ্গ, তারপরে তো নেওয়া না নেওয়ার প্রসঙ্গ। যেমন একটা কথা বলি, কাঙাল মালসাট, আমার মনে আছে কাঙাল মালসাট নিয়ে অসম্ভব তর্কাতর্কি হয়েছিল, আমি নিজেই একটা তর্কে জড়িয়ে পড়েছিলাম। এখন এটা দিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু আমি দেখেছি এটার এই দায়িত্ব কে নেবে, যে আপনি মঞ্চ থেকে সবসময় শুদ্ধ ভাষা বললেই যে বাইরে সবসময় শুদ্ধ ভাষার একটা সামাজিকরণ ঘটছে এবং লোকে তাই শুনছে, তা নয়। আমার যেটা মনে হয় যে এই যে প্রসঙ্গে আমি বলতে চাইছিলাম যে আই অলওয়েজ মিক্স আপ মেটেরিয়ালস, আমার কাছে কিন্তু দর্শককে বসিয়ে রাখার, দর্শককে উৎসুক করে তোলার, এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলো সহজ বিষয় নয়, কিন্তু ভেরি ডিফিকাল্ট পলিটিক্যাল সাবজেক্টস, ভেরি থিওরিটিক্যাল সাবজেক্টস, এবং ইট হ্যাজ ভেরি ডেফিনিট সোশ্যাল কোয়েশ্চেন্স, সামাজিক রাজনৈতিক প্রশ্ন থাকে যেগুলোর মধ্যে, সেগুলো খুব বোধহয় খুব সহজভাবে ব্যাখ্যা করা যায় না। তার ঠিক যেভাবে এই ভাষা, সাধু ভাষা বা অসভ্য ভাষা, সভ্য ভাষা, এই জিনিসটাকে তো সহজভাবে এক কথায় ব্যাখ্যা করে দেওয়া যাবে না। ঠিক সেইভাবেই আমি যখন চেষ্টা করি যে থিয়েট্রিক্যাল মজাটা যদি লোকে না পায়, লোকে তাহলে প্রবন্ধ পড়তে পারে তো এই বিষয় নিয়ে, নাটক কেন দেখতে আসবে? আমি তো একটা বই লিখতে পারতাম, আমি তো একটা গম্ভীর প্রবন্ধ লিখতে পারতাম। থিয়েটার কি শুধুই দুজন মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলবেন? এত নয়। তাহলে থিয়েটার হচ্ছে এমন একটা বিশেষ ভঙ্গি যেটা থিয়েটারেই বলা যায়, থিয়েটার ছাড়া অন্য কোনো ভাষায় বলা যাবে না। এটা এতটাই তার অমোঘতা, এতটাই তার অমোঘ যে এটা থিয়েটারের ল্যাঙ্গুয়েজ। আমি যখন কালান্তক লাল ফিতায় দরজাগুলো যখন ঘুরতে থাকে, এই দরজাগুলো, তার ছবি ওখানে আছে, তা সেইটা কিন্তু আর কোনো অন্য কোনো মিডিয়ামে হওয়া সম্ভব নয়। যে এক একজন এই লোকটা যাচ্ছে ফ্রম একটা অফিস থেকে একটা অফিস থেকে একটা অফিস থেকে একটা, তার মধ্যে কিছু লোক ওই হাতে মুখে কাগজ নিয়ে চেয়ার নিয়ে হাঁটতে হাঁটতে যায়, প্রায় উট পাখির মতো দেখতে লাগে, আর দরজাগুলো ঘুরতে থাকে, এবং তার মধ্যে মধ্যে এই লোকটা হেঁটে 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 যায়। দিস ইজ কাইন্ড অফ ডান্স থিয়েটার, পার্টলি ডান্স থিয়েটার। তো এইটা কিন্তু এমন একটা অভিঘাত সৃষ্টি করছে, দর্শকে এমন একটা মজা পাওয়াচ্ছে যে এই অভিঘাতের জন্য আমি যদি তার কাছে 5 মিনিট সময় চেয়ে নিই, কঠিন কথা বলে, সে কিন্তু শুনবে। তাহলে আমাকে সারাক্ষণ এইগুলো সবসময় রেখে যেতে হচ্ছে। এইটাও তো আমার ছোটবেলার প্রচুর হিন্দি ছবি দেখার প্রভাব, যে কোথায় আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও লোকে অনেক সময় বলে যে আমি বলে না বোরিং, অনেক লোক বলে আমার নাটক বোরিং লেগেছে, বা যা ওই যেটা বললেন যে একটা হতে পারে ভাষার সমস্যা হতে পারে, একটা হতে পারে যে ইডিওলজির সঙ্গে মিলতে পারছে না। কিন্তু আপনি যেটা বললেন সেটা খুব ইন্টারেস্টিং, যে হ্যাঁ ইডিওলজির সঙ্গে মিলতে না পারলে কিন্তু থিয়েটারকে তাকে খুব অ্যাট্রাক্ট করছে, এইটা হতে পারে। তো আমি জানি না, এর কোনো অঙ্ক সত্যি আমার কাছে নেই। মানে আমি এক একটা নাটকে, যেমন আমি 50 জন ছিল তিস্তা পারে, আমি আগুনমুখ করার আগে একটা নাটক করেছিলাম একক অভিনয়, আমার প্রথম জীবনে একক অভিনয় ডিরেক্ট করা। আর তারপরে আগুনমুখতে 4-5 জন চরিত্র, এবং মানে আই ডেলিভারেটলি ওয়ান্ট টু টেক দিস জার্নি, মানে অনেকগুলো জার্নি, 50 জন নিয়ে 3টে নাটক করেছি। মেফিস্টো শুদ্ধ, তার মেফিস্টোতে ওটা মঞ্চটা আমি খুলে দিলাম, পুরো একাডেমি প্রথম মঞ্চটা পুরো উইংস খুলিয়ে দিয়ে একদম ওই ডিপ স্টেজ নিয়ে, কিন্তু মঞ্চ সামগ্রী বলতে কিন্তু একটা আয়না ছিল খালি, আর একটা মই যেটা একাডেমির নিজস্ব হলেরই মই, যেটাকে আমি টেনে ঢুকিয়ে দিয়েছিলাম। আর যদিও সঞ্চয়ন অন্য জিনিসগুলো ডেকোরেট করেছিল, কিন্তু এই ভাবনাটার ক্ষেত্রে বলেছেন যে
ফার্স্টলি স্টেজটা খুলে দেওয়া যাক, লেট ইট বি এ ভেরি নিউ স্পেস। প্রথমে ঢুকেই কিন্তু এই স্পেসটাই আমাকে অন্যরকম একটা ভঙ্গি দিয়ে দিল। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এখানে স্পেসের সঙ্গে আমাদের যে অন্তরঙ্গতা বা স্পেসটা, যে অভিনেতা যদি মানে কাঠের চেয়ারে বসে, সে কিন্তু গোটা রিহার্সালটা হলো প্লাস্টিকের চেয়ারে বসে, কিন্তু সে মঞ্চে পেল একটা কাঠের চেয়ার। কিন্তু এটা একটা সমস্যা তৈরি হয়। প্লাস্টিকের সঙ্গে আমার হাতের যে সম্পর্ক, কাঠের সঙ্গে সম্পর্ক কিন্তু তা নয়। একটা কোলাপুরি চটি পড়লে যে মজা পাই, একটা গামবুট পরে থাকলেও অন্যরকম হাঁটা হয়ে যায়। তা আমি যদি সারা রিহার্সালে তাকে কোলাপুরি চটি পুটি করালাম, শহীদ দিন থেকে গামবুট দিয়ে বললাম, এটা তোমার, তার তো হবে না। ফলে এই যে সম্পর্কগুলো আমরা তৈরি করতে চাই, এগুলোর প্রতি নজর দেওয়াটাই হচ্ছে বোধহয় আমার মনে হয় যে সমস্ত রকম পারফরমেন্স হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বোধহয় একবার মানে অভিনেতাদের, আমার অভিনেতা অনেকেই এখানে আছেন, আমি জানি আমি কী পরিমাণ স্টেজ রিহার্সাল করি। মানে আমি অনেক স্টেজ রিহার্সাল করি, কারণ আমি জানি যে ওইগুলো দেওয়ার দরকার। মানে তিস্তা পারে বোধহয় সেট নিয়ে, মানে ওরা প্রায় সেটটাকে প্রায় জল ভাত করে নিয়েছিল। প্রথম দিন সেটটা এলো না, এই এরকম একটা ঘরে প্রায় ভর্তি লোহার জিনিস, মানে সবাই ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, এইটা সেট আমাদের কী করে হবে। কিন্তু দেখলাম যে ঠিক এক সপ্তাহের মধ্যে যারা অভিনেতারা, তারা এমন প্রায় সেটটাই প্রায় তাদের মানে মনে হচ্ছে ওটাকেই লাঠির মতো ঘোরাচ্ছে আর কি। মানে এই অবস্থাটা তৈরি করার জন্য কিন্তু অনেক মহড়া দিতে হয়েছে, অনেক প্র্যাকটিস করছে। লোহার সঙ্গে ওদের একটা অন্তরঙ্গতা তৈরি হয়ে গেছে ওইটাই, এবং সেখান থেকে ওরাই শব্দগুলো তৈরি করতে শুরু করলো। ওই যেমন কাঠ এবং লোহা লাগলো, আমি খেলে ওগুলো এনহ্যান্স করে দিয়েছি। আমি দেখলাম এই শব্দটা তৈরি করলো তো ঠিক আছে, এবার চারজন মিলে ঢুকতো, দেখি শব্দটা বন্যা আসার আগে ঠিক চারজন মিলে যখন ঢুকতো ওরা বেরিয়ে চলে যায়, আর কোনো মিউজিক লাগে না, ওইটাই সাউন্ড ক্রিয়েট করে দেয়। আরে এই জিনিসগুলো কিন্তু সবসময় অভিনেতার সঙ্গে এই চর্চার করে এবং ওই মেটেরিয়ালসগুলোকে নিয়ে কাজ করা। আমাদের মধ্যে এইটাই সিনোগ্রাফির সবচেয়ে বড় দিকে, মেটেরিয়ালসগুলো দিন, মানে অভিনেতাকে দিন, মানে পোশাক হোক, তার প্রপস হোক, তার যেটা মঞ্চ আছে সেটাকে দিন। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমাদের নাট্যচর্চাটা কতগুলো ফাঁক আছে আর কি, যে আমাদের ওই সবচেয়ে শেষে লাইট ডিজাইনারকে ডাকি, যে একদম সব হয়ে যাওয়ার পর সে দেখে, তখন সব হয়ে গেছে, তার শুধু লাইট ইলুমিনেট করে যেন তার কাজ। আমার মনে হয় যে আজকের মডার্ন থিয়েটারে এভরিওয়ান হ্যাজ টু কাম at the very beginning. Everyone has to contribute, from actors to light designers to scenographers to music directors, everyone. আর যেটা আমার মনে হয় যে এটাও পিটার ব্রুকের একটা অসাধারণ, ওই লাইট নিয়ে একটা বই আছে, একটা সুন্দর প্রবন্ধ লিখেছিলেন, ভূমিকা করেছিলেন, যে ওরা ব্রিটেন থেকে নাটক শেখাতে গেছেন সোভিয়েত ইউনিয়নে, গিয়ে ব্রিটেনের রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি, তখন পিটার ব্রুক ডিরেক্টর, গিয়ে উনি বলেছেন যে তাহলে তোমার লাইট ডিজাইনাররা কোথায়? বললো আছেন এই যে এরা। বললো যে আপনাদের কিউ শিট কোথায়? কিউ শিট কি বস্তু? কিউ শিট হচ্ছে এই যেটা বিদেশের পদ্ধতি হচ্ছে যে স্টেজ ম্যানেজার সেটা হেডফোন নিয়ে কিউ বলে, আর যে লাইট অপারেটর তারা খালি কিউ অনুযায়ী বোতাম টেপে বা লাইট ডিমার সরায়, তার সঙ্গে নাটকের সম্পর্ক নেই। তো কিউ শিটটা কোথায়? বললো কিউ শিট কোন স্ক্রিপ্ট কোথায়, কোথায় লেখেন কিউ? বলে আমরা সব কিছু করি না। আমরা কী করেন? বলে আমাদের তো কোটা একটা মুখস্থ, আমার কিউ শিট ফিউজ আমাদের নেই। আপনি কোনটা বলুন কী চাইছেন? বললে আমরা শেখাতে গেলাম, আমরা উল্টে শিখে চলে এলাম। পিটার ব্রুক এটা নিজে লিখেছেন এই যে আমরা তখন ব্রিটেনে এসে বললাম যে এর মধ্যে এরাই তো থিয়েটার করছে, আমরা কি কিউ শিট বলছি? বলে আমরা উল্টে শিখে চলে এলাম যে নাটক প্রত্যেকটা লোকের মুখস্থ নাটক। তা বললো যে এইটাই বলছে, এইখান থেকেই কোথায় বলছে যে এইখানেই কোথায় আমাদের বোধহয় নাটক করার ক্ষেত্রে যে প্রথম দিন থেকে যে এই সমস্ত এলিমেন্টগুলোকে একসঙ্গে আনার, এবং এইটাই কিন্তু ফাইনালি যে দর্শক কিন্তু ক্রমাগত বুঝতে পারে যে একটা কাজের পেছনে কি পরিমাণ পরিশ্রম আছে, এটা কিন্তু বোঝা যায় বলে আমার বিশ্বাস। পরিশ্রমটা কিন্তু ভীষণ বোঝা যায়, এবং এর পেছনে চর্চা, পরিশ্রম, এবং এইটা কিন্তু যদি সত্যি হয় থাকে তাহলে কিন্তু সেইটা একটা কত রেসপেক্টফুলি দর্শক যদি দেখার চেষ্টা করে, যদি ফাঁকিবাজি হলে মানে সেটা বোঝা যায় যে এটা অ্যামেচার ঈশ্বর, এই ব্যাপারটা, এই জায়গাটা। আমাদের হাতে আর সময় কতক্ষণ শেষ? আর তুমি এইটা কেন এনেছিলে? এটা যেরকম ছবি দেখানোর জন্য, আর কিছু দেখাও। দেখানো না, কিন্তু এই ছবি এইটুকু হ্যাঁ। ছবি দেখিয়ে কিছু হবে না। আর সবাই নাটক দেখায় এখানে, হ্যাঁ, ইস্তফা দেখাও সব না দেখায়। একটু। এনেছো যখন এমন আর দর্শকদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একা কথা বলেছি, আপনারা কথা বলুন না ওর সঙ্গে, মানে আপনারা কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ প্রশ্ন প্রশ্ন করুন না। করতে চান কেউ? বাসুমতী, কে? ধ্রুব, তুমি কিছু? হ্যাঁ, তো বলো।
चोरी मुझे पूछना तो सारा एक मिनट इसको दो। हाँ, तो अभी मुझे सोचना पड़ेगा कोई और कौन ছিল এতক্ষণ? मैं बताऊँ हम लोग को opinion का और कोई দেবাশিস দা? তুমি বলো। ধ্রুব मैं अभी थोड़ा सा मेरा दिमाग তোমাদের তবে একটা যে সুমন একটা কথা বলছে যেরকম তুমি লাইন সব কিছু নিয়ে যে বললে, তো আমি একটা বলছি তুমি কি রিহার্সালের সময় পোশাকটা কস্টিউম যেগুলো সেগুলো কি শুরু থেকেই তার প্রসেসিং চলে? মানে কস্টিউমের ব্যাপারটা কস্টিউম নিয়ে কি হ্যাঁ অভিনয়টা মানে করা হয়? প্রথম দিন থেকে হয় না, কিন্তু অভিনেতাকে অন্তত একটা তার অভিনয় করার অনেকটাই আগে তাকে পোশাকের মধ্যে, যেমন তিস্তাপাড়ের ক্ষেত্রে বলবে যে ল্যাঙ্গরটা, হ্যাঁ, ওটা আমার খুব মনে হচ্ছিল ছবি। ওটা প্রথম অনেক দিন আগে আনা হয়েছিল, যাতে বুঝতে পারছিল এটা মস্ত সমস্যা হবে অভিনেতার ক্ষেত্রে, এবং শুধু অভিনেতার ক্ষেত্রে না, যারা দেখছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। ফলে আমি সবসময় চেষ্টা করি এলিমেন্টসগুলোকে আগে এনে দেওয়া, সবসময় চেষ্টা করি আগে এনে দেওয়া, যাতে অভিনেতার ওই অন্তত ওইটুকু থাকে যে পোশাকের সঙ্গে যে একাত্ম হতে পারে। আর স্পেশালি খুব ডিফিকাল্ট কস্টিউম হলে সেটা অনেক আগে। না, আমি যদি পাঞ্জাবি পাজামা পরে আছি তাহলে আমি বাড়ি থেকে পাঞ্জাবি পাজামা পরে, কিন্তু যদি হি ইজ ওয়ারিং সামথিং ভেরি ডিফারেন্ট, যেমন ওই যে কামাল মার সাথে আমাদের শঙ্কর দেবনাথ, ও যখন ওই রনপা নিয়ে হাঁটতো তখন ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ভেরি আর্লিয়ার, যাতে ওইটা সম্পর্কেও কন্টিনিউয়াস স্বচ্ছন্দ হতে পারে। তারপরে ধরুন মুশকিলটা যে রিহার্সাল করি আমরা সিমেন্ট টেস্ট নিয়ে যেতে, তারপর ওখানে গিয়ে হয়তো কাঠের মেঝে, ফলে পুরো গ্রিপিংটা তো পাল্টে যায়। ফলে ওইগুলো সবসময় বিভিন্ন মেটেরিয়ালসের সঙ্গে যোগাযোগটা তৈরি করা, এইগুলো সবসময় চেষ্টা করা হয় আর কি। টেক্সচার এগুলোকে নিয়ে এত প্রবলেম আছে যেটা আমাদের থিয়েটার করতে গিয়ে খুব অসুবিধা, যে স্টেজ রিহার্সালের আগে আমরা ওটা পাই না। বেসিক্যালি এনএসডি রেপার্টরিতে বলো, আমি শ্রীরাম সেন্টার রেপার্টরিতে ছিলাম, আমাদের কি রকম একটা স্টেজ রিহার্সালের আগে কস্টিউম ট্রাই করলো, ব্যান্ডলো আবার একটা করলো। না, স্টেজ রিহার্সালের ঠিক 2 দিন আগে হয়তো সেটাও তো সমস্যা। হ্যাঁ, সেই তো বলছি, মানে কি তখন এমন একটা হেভি কস্টিউম পরলাম যেটা আমি ক্যারি করতেই পারছি না, এরকম একটা প্রবলেম সবসময় আমাদের ফেস করতে চাই। এই যেগুলো আমি দেখছি এখানে যেটা করেছে, এগুলো তো আমার মনে হচ্ছে যে বেশ ওটা নিয়ে আর্টিস্টকে একটা প্রথমত খুব মানে খুব একটা বোল্ড স্টেপ সেখানে হ্যাঁ, ওই পোশাকটা বাহারুর ওই পোশাকটা একটা মেজর, ওটা নিয়ে প্রচুর বিতর্কও হয়েছে, সেলাই তো জানতে পারে, প্রথম থেকেই শুনেছে। হ্যাঁ, অনুষ্ঠুপে লেখা অনুষ্ঠুপে না, অনুষ্ঠুপে ওটা বেরিয়েছিল চতুরঙ্গে। হ্যাঁ, প্রেমেন্দু মজুমদার চতুরঙ্গি। না, অনুষ্ঠুপেও বেরিয়েছে। এক মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুখবিলাস বর্মা। সুখবিলাস বর্মা। সুখবিলাস বর্মা তো আমার নাটকে গানের সুর করেছিলেন, পরে নাম হ্যাঁ না, উনি তো নাম প্রত্যাহার করে নিলেন তো নাটক থেকে, উনি নাম প্রত্যাহার করে নিলেন। একদম মানে ওরকম আমি নিজে আমি এরকম পোশাক পরে দিয়েছি, সেই তর্কের জায়গাটা মুসলমানদের শক্ত আছে, হয়েছিল। না, আসলে আমি তো বলেছিলাম যে আমি তো দেখুন, আমার একটা জিনিস হচ্ছে যে অথেন্টিসিটি নিয়ে একটা বড় প্রশ্ন হয়, যে কতটা অথেন্টিক হলো। এখন মুশকিল হচ্ছে নাটকের অথেন্টিসিটির বা নাটকের হিস্টোরিসিটির নিজস্ব কতগুলো চলন আছে, সেটা কিন্তু মানে অ্যানথ্রোপোলজিক্যাল ক্লাসের যে অথেন্টিসিটি, সেই অথেন্টিসিটি মিলবে না। প্রথমত থিয়েটার, আমি তো ইটস নট এ অ্যানথ্রোপোলজির ক্লাস না, থিয়েটার ইজ থিয়েটার। যেমন রাজবংশী ভাষা, যদি সত্যি এই রাজবংশী ভাষা দিয়ে নাটকটা করাতাম, পশ্চিমবঙ্গের কেউ বুঝতেই পারতো না, একমাত্র হয়তো রাজবংশী এলাকায় গিয়ে করলে বুঝতে পারতেন। ফলে আমাকে এই ভাষাগুলোকে তো নিয়ে সারাক্ষণ রিমডেল করতে হচ্ছে, যাতে তাই একটা বাঙালি লোক বাংলা ভাষা যে বোঝে সে অন্তত ভাষাটা বুঝতে পারবে, সুরটা রাখা, ভাঙা চলে যাওয়া। এখন এইগুলি হচ্ছে কমিউনিকেশনের আমার কাছে রীতি, যে আমি তখন কেউ জিজ্ঞেস করি তাহলে এটা অথেন্টিক হলো না, আমি তো অথেন্টিকের দাবি নিয়ে করছি না নাটক, আমি তো নাটকের দাবি নিয়ে করছি। আমি একটা অন্য প্রশ্ন করছি, মানে সেটা তো অনেক উপন্যাস থেকে কাজ করছে, আর মানে
সুমন নিজেও অনেক জায়গায় লিখেছেন যে আমি এমনিও যখন একটা নাটকের স্ক্রিপ্ট পাই, সেই স্ক্রিপ্টটা পেলে সেটা হচ্ছে মানে 30%, 70% এই যেটা বললাম যে সবকিছু মিলে যে সম্পদ জিনিসটা আমার তৈরি হচ্ছে। কিন্তু তবু সেই 30% এক অর্থে আমার কাছে গুরুত্বপূর্ণ, অন্তত প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে। বা বিশেষ করে আমার এইটা মনে হয় যে আপনার ভাবনার কথাটা যখন আপনি বলতে চাইছেন, তখন আপনি নিজে মানে সেটা হতেই পারে সবাই নাটক লিখছেন না, বা লেখার সবাই যে নির্দেশক হলেন যে তিনি নাটককার হবেন এরকমটাও নয়। কিন্তু আপনি যখন একটা উপন্যাসকে নিচ্ছেন এবং সেটা নাট্যরূপ দিচ্ছেন, তখন কিন্তু যেমন এক্ষুনি শিলাজিৎ যে কথা বললো যে রক্তগর্ভী টেক্সটটা বা আমি ফাল্গুনী সূচনা আমার কিছু সেই অর্থে পাল্টাতে হলো না, কিন্তু উপন্যাসকে যখন আমি নাটক করছি পাল্টাতে হচ্ছে, বা এই তিস্তার ক্ষেত্রে সেই সংশোটা আনছেন না নাটকে, তার অনেক ভিত্তিতে আমি বলছি প্রথম আপনার কি মানে আপনি তো সেই উপন্যাসটা পাঠ করবেন, তখন তো আপনি একজন পাঠক আমাদের মতো, সেই পাঠটা আপনার মধ্যে যে নাট্য চিন্তাগুলো যেটা আপনার ভাবনার সাথে মিলছে, মানে যে কারণে আপনি নির্বাচনটা করছেন, মানে সেই প্রসেসটা যদি মানে কি অর্থে আপনি বাঁচেন, মানে সেটা কি শুধুমাত্র আপনার ওই যে আপনি একটা পলিটিক্যালি বা যে অর্থে মানে অ্যাওয়ারনেস ও আপনার ভাবনার মধ্যে হোক, মানে এইটা কি তার জন্য কি আপনি একটা বিশেষ ধরনের উপন্যাস বাঁচেন? মানে অনেক উপন্যাসে তো অনেক ভিজুয়াল থাকে, মানে নির্বাচনের মানে আপনি একটু যেমন বলছেন আপনি ভাবছেন চতুরঙ্গ, সেখানে কিন্তু কোনো প্রান্তিকদের বা যে অর্থে আপনি যেরকম কাজ করে আসছেন তার সঙ্গে সমস্যাটা একেবারেই অন্যরকম একটা জায়গা। এইটা মানে উপন্যাস থেকে তো আমি বলছি অনেক উপন্যাসই তো পড়ি, একটা সাহিত্যের ছাত্র হিসেবে প্রচুর উপন্যাস পড়েছি, পরীক্ষার জন্য হোক বা জায়গা থেকেই হোক। মানে জেমস জয়েসের ইউলিসিস প্রায় কুতিয়ে কুতিয়ে পড়তে হয়েছিল। তো হ্যাঁ, সেই জায়গাটা বলছি আমি যে এক একটা উপন্যাস না মনে পড়তে পড়তে এক ধরনের ক্রিয়েটিভ হাঞ্চ সেটাকে বলি আর কি, এটা একটা ধরনের ধূসর কতগুলো। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি নির্বাচনটা করেন, মানে আমি এইভাবে পারি তো নাটক লেখার জায়গাটা বা নাটক তৈরি করাটা আপনার অনেক বেশি চলে আসছে। একটা নাটকের কারণে আমি এডিট করলাম সেটা একটা জিনিস, যেটা আমি যখন একটা উপন্যাস থেকে করছি বা আপনি যেটা বলছেন যে আমি মিশনের মধুসাধুকার তো তাহলে সেই ধরনের যে লেখাগুলো যেখানে ন্যারেটিভটা একেবারে অন্যরকম আর কি, সেইখান থেকে আপনার সেই ন্যারেটিভটার মধ্যে নিশ্চয়ই ভিজুয়াল এলিমেন্ট আছে বা আপনার ভাবনার সঙ্গে মিল আছে, মানে সেই নির্বাচন যখন আপনি নাটকটা লেখেন আর কি, মানে সেইটা আপনাকে মানে কোন জিনিসটা সবচেয়ে নাড়া দেয়, মানে আপনার ভাবনার দিকটা নাকি সেই ভিজুয়ালটা থিয়েট্রিক্যালি যেটা ও বলছে যে এন্টারটেইনমেন্ট তো করা যাবে, মানে সেই কোনটা আমার মনে ওইভাবে সত্যি ডেফিনেটিভলি খুব নির্দিষ্টভাবে ঠিক কোন জায়গাটা আমাকে বেশি নাড়া দেয় বলতে পারবো না, তবে একটা ইঙ্গিত দিতে পারি বলে আমার মনে হয়, যেটা আমার মনে হয় যে একটা কোথাও বোধহয় মানে নাট্য পদবচ্চ হওয়াটা তো আমার কাছে খুব জরুরি মনে হয় প্রথম, যে এটাকে এটা থিয়েট্রিক্যাল পিস হিসেবে আমি গড়ে তুলতে পারবো। এবার তার সঙ্গে নিশ্চয়ই তার রাজনৈতিক বয়ান, তার ঐতিহাসিক বয়ান, হ্যাঁ এগুলো চলছে, কিন্তু আমার ভালো লাগার যে জায়গাটা আছে যে কোথাও মানে তার যে সামাজিক চিত্রপট তৈরি করেছে সেই চিত্রপটটা আমাকে ভাবাচ্ছে, সেটাকে মনে হচ্ছে যে আজকের দিনে সমসাময়িক কথা বা আজকে আমি ছুঁতে পারবো এই বিষয়টা নিয়ে, এইগুলো কন্টিনিউসলি ভাবায়। আমার যেটা মনে হয় আমায় যদি কোনো উপন্যাস ছোঁয়, আমি তো আধুনিক একটা ছেলে, এই সময়কার মানুষ, তাহলে আমি সেই ভালো লাগাটাকে আরেকজনকে প্রকাশ করতে পারবো না। কিন্তু এটা যদি আমি বলি নাটকের থ্রু দিয়ে আমাকে প্রকাশ করাতে হবে এই ভালো লাগাটা, তাহলে কিন্তু তার নির্বাচন অন্যরকম। আমি যদি সাহিত্য নিয়ে আমি ওর সঙ্গে এই উপন্যাসটাকে ভালো লাগলো আপনার, এটা নিয়ে আলোচনা করতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অল টুগেদার। কিন্তু আমি যখন মনে হচ্ছে এই শেয়ারিংটা আমি এই উপন্যাসটা যখন ভালো লেগেছে, কোথাও আমার নাটক হিসেবে এটাকে দেখতে পাচ্ছি আমি, তখন কিন্তু প্রথমত থিয়েট্রিক্যাল যেটাই বলছি থিয়েট্রিক্যাল এলিমেন্টসগুলো এর মধ্যে যথেষ্ট পরিমাণ আছে কিনা, এটা যদি একটা নাটক হিসেবে তার ভিজুয়াল এলিমেন্টে দাঁড় করানো যাবে, এইটা আমার কাছে একটা বড় ইম্পর্টেন্ট। যে তিস্তা পার্ক যেমন সত্যি যে কেউ জিজ্ঞেস করেন যে কেন আপনার মনে হলো নাটক হবে, এটা আমি কিছুতেই বলতে পারবো না। সামহাও আমি ওই মনে হয়েছিল যে ওই লোকটা টিম বাজাতে বাজাতে ঢুকছে কোথাও নাটক উপন্যাসটা পড়তে পড়তে,
ওইটাই আছে, কিন্তু ওই 3 বাজতে বাজতে প্রিয়নার ঢুকছে, আর হালকা কাম খোলা হইবে, এই জায়গাটা। তা এই কতগুলো জিনিস, তারপর দেখলাম যে সেটা যখন আমি আবার আর একটা জিনিস প্রসেস, যেহেতু আমি নাট্যকার নই, আমার সুবিধা আছে কতগুলো, আমি খুব স্ট্রাকচারে ভাবি না, আমি যে দৃশ্যটা মনে হয় সেটা লিখে ফেলি আগে। সেই দৃশ্যটা যে কোথায় যাবে আমি জানি না, কিন্তু প্রথমে আর দৃশ্যটা পড়তে পড়তে মনে হলো দৃশ্য পেয়েছি, জাস্ট কতগুলো মোটিভস লিখে রাখলাম যে এখানটা মনে হচ্ছে ওখানে যাবে। হ্যাঁ, এই মোটিভসগুলো তারপরে যখন জড়ো হয়ে যায়, যখন আবার আমি রিভিজিট করি ওই নোটসগুলোকে বা একটা ছোটো দৃশ্যকে, তখন এটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্ট্রাকচার এখানে এসে যায় বলে আমার মনে হয়। এটা যদিও খুব মানে আমি জানি প্রত্যেকটা ক্ষেত্রে ডেফিনেটিভ, কামাল মাস্টারের ক্ষেত্রে তা হয়নি। কামাল মাস্টারটা কিন্তু ফলোড দ্য নভেল ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড, মানে নভেলটার যে স্ট্রাকচার সেটাই মোটামুটি পড়তে পড়তে এগিয়ে গেছি। ওইটা কি একদম করে আবার সময় একদম উল্টো, সময়ের ক্ষেত্রে কিন্তু যে প্রসেসটা তুমি আগে বললাম ওইটা কাজে করছিল, ফলে আমি ওইভাবে কোনো ডেফিনেটিভলি তিনটা শেষটা বাদ দিই, তিস্তার মাদারি মায়ের অংশটা বাদ দিয়েছিলাম। হ্যাঁ, ওটা ছিল, কিন্তু ওটা ছিল আমি জানেন, আমি পুরোটাই রেখেছিলাম। পরে এরকম দেবেশবাবু যখন এলেন রিহার্সাল দেখতে, আমরা মনে পড়ে এখানে অনেকেই আছে সেই সময় তিস্তা পাড়ে ছিল, দেবেশবাবু এরকম একটা শর্ত দিয়েছিলেন, সেটি ভয়ঙ্কর শর্ত বাবু। ওটা 6 মাস রিহার্সাল করার পর রিহার্সাল দেখে যদি ভালো না হয় কিন্তু আমি পারমিশন দেবো না। আচ্ছা, এটা উনি বলেছিলেন। হ্যাঁ, যে তখন 6 মাস আমরা রিহার্সাল করবি, 6 মাস বা 7 মাস উনি দেখতে এলেন, তা বুঝতেছেন আমার কি টেনশন, হয়তো দেখে বললো কি ওটা আমি দিচ্ছি না পারমিশন। কিন্তু সেদিন দেখার পর সত্যি ভীষণ উচ্ছ্বাস দেখিয়েছিলেন, এবং উনি আর আমি মিলে পরে ওই মাদারির মানে অংশটা দেবেশবাবু বিশেষভাবে বলেছিলেন, সুমন ওই অংশটা না আনলেই বোধ হয় ভালো হয়। আই ইমিডিয়েটলি টুক হিজ সাজেশন, আমরা সরিয়ে নিয়েছিলাম। ওটা ছিল, ওটা ছিল। আর একটা ছোট্ট অংশ ছিল যে একটা জয়াপ্রায় শ্রীদেবীর সঙ্গে বাহরুর একটা ইন্টারাকশন ছিল, শ্রীদেবীর সঙ্গে নাচেও, মানে শ্রীদেবীর গানের সঙ্গে নাচে নয়, শ্রীদেবীর গানের সঙ্গে নাচে, ওই অংশটাও কিন্তু রেখেছিলাম। ওই দুটো অংশ আমরা বাদ দিয়েছিলাম, তার বদলে আমরা ওই বিশাল ওই কোর্টের সিনটা এনেছিলাম। ওই কতগুলো জিনিস কিন্তু পরবর্তীকালে হয়েছিল আর কি, যেটা ফার্স্ট ড্রাফটের থেকে ডিফারেন্ট, সেটা আলোচনার ক্ষেত্রে হয়েছিল আর কি। হ্যাঁ, ফলে এক একটা প্রসেস বলে আমি নাট্যকার নেই বলে প্রায় নিজের মতো করে এগুলো করতে পারি। আর তারপরে রিহার্সালে পড়লে ওগুলো জিনিসগুলো, যেমন আমার মনে তিস্তা পারে ওই হেডিংগুলো ছিল, একজন সূত্রধরে সব বলে গেছে। তো আপনার নাটক যখন এমনি একজন অনুবাদও করে, মানে সেই ভয়েসটা তো মানে স্পিকার, মানে কোন সারাউন্ডিং এ বলছে এবং কি বলছে, কাদের সঙ্গে বলছে, সেটা নিশ্চয়ই তারও কানে মানে সেটা আসে। যে কোনো নাটককার হোক বা নাটক নিয়ে যে কাজ করে, ভিজুয়ালটা তাকে যে কারণে এই সিনোগ্রাফি বা মিউজিক সাউন্ড এই সবগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে। ঠিক। ছবিগুলো তো ছবি এত ছোট ছবি কি করে, ওই তিস্তা পাড়েরই ছবি আগে এখানে একটা আছে, মানে ওই ছবিগুলো, তারপরে এই ছবিগুলো এত ছোট জায়গায় দেখা যাবে না ইনফ্যাক্ট কাছে। এই যে তিস্তা পাড়ের ছবি আছে, তারপরে দেখুন একটু নেওয়া, এই লাইটটা নেওয়ালে ভালো হবে হয়তো। তিস্তা পাড়ে যেমন এই যে এই ছবিটা দেখলে বোঝা যাবে যে বাঘারুর সঙ্গে যে পাশে যে গাছগুলো লোহার গাছ তৈরি করা হয়েছিল এবং তার সঙ্গে করে একটা মানুষ দিয়ে দেওয়া হয়েছিল, সেই দেখা যাচ্ছে এখন মোটামুটি। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, গাছটা জাস্ট আয়রন কিছু, কিন্তু তার সঙ্গে যেই একটা বডি দাঁড়াচ্ছে, সঙ্গে গাছের যে আয়রনিক যে একটা আয়রনের একটা কাটা ব্যাপার আছে, ওটাকে সঙ্গে সঙ্গে বডিটা ব্রেক করে দিচ্ছে এবং গাছটা আমার ফরেস্টটা সচল হয়ে যাচ্ছে। এবং যখন বাঘারুর যখন জন্মদৃশ্য হয় তখন গোটা জঙ্গলটা যেন সেই একদম যাকে বলে ম্যাকবেথের জঙ্গল যেমন এগিয়ে এসেছিল, আমার জঙ্গলটা পিছিয়ে চলে যায়। হ্যাঁ, এই হাম করতে করতে জঙ্গল থেকে শহর উঠে আসে, জঙ্গল যেন গান গাইছে বাঘারুর জন্মের কথা। গোটা জঙ্গলটাকে মোবাইল করতে পেরেছিলাম আমি, জঙ্গলটা সরে সরে যায়, বা আমি যেন এতগুলো স্পেস ছিল, মানে গোটা মানে
গোটা জিনিসটা ছিল যে কেন আইডিয়াটা এলো যে তিস্তা পাড়ের, আমি যখন রিসার্চ করছি ওখানে দেখলাম যে প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর ল্যান্ডস্কেপ পাল্টে যাচ্ছে, কখনো পাথরের জমি, কখনো প্লেন ল্যান্ড, কখনো নদীর চড়া। ফলে এই এফেক্টটা আমি কি করে আমি আনবো আমার মঞ্চের মধ্যে? ফলে তাহলে আমার একটা মঞ্চ করতে হবে যেটা বারবার ভেঙে চলে যায়, ফলে ওই তার তলগুলো যেন নানা রকমের হয়, এইভাবে জিনিসটা হয়েছিল আর কি। ফলে ওই ডিফারেন্স অফ স্পেস এটা ক্রিয়েট করা গেছিল আর কি তিস্তা পাড়ের ক্ষেত্রে। এবং গাছটাকে মোবাইল করে, মানে তার মূল উদ্দেশ্য ছিল যে এতগুলো স্পেস চেঞ্জ করে বোঝাবো আমি, যে বাঘরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে গেল, শুধু জঙ্গলে যদি সরে যায়, জঙ্গলে যদি মুভ করে দিতে পারি একটা জায়গায়, তাহলেই তো স্পেশাল ডিফারেন্সটা হয়ে গেল। মানে এই জায়গাগুলো ভাবনা চিন্তা মধ্যে গাছটা প্রায় একটা হিউম্যান ফর্ম পেয়েছিল, কিন্তু আবার শুধু বডি দিয়ে করছে না, সেটা এলিমেন্ট দিয়ে করছে। মানে যেটা বাদলদার থিয়েটার বা থার্ড থিয়েটারে খুব প্রচলিত ধারা যে একটা বডি গাছ হয়ে গেল, তা নয়। দের ইজ এন এলিমেন্ট উইচ ইজ ট্রি, বাট আই এম সাপোর্টেড বাই হিউম্যান বডি, এইটাই। হ্যাঁ, আরো মানে মোটামুটি হ্যাঁ দেখাচ্ছি। আর একটা হচ্ছে যে যেমন একটা কোরিওলেনাসের সেটটা, এই সেটটা এটা আমার 91-এ করা, এটা বাঁশের দিয়ে একটা সেট করা হয়েছিল। কিসের সেট? কোরিওলেনাস। এটা এটা কোরিওলেনাস। কোরিওলেনাস হচ্ছে শেক্সপিয়ারের ওই ট্র্যাজেডি থেকে ওই ব্রেক্টের একটা অ্যাডাপ্টেশন ছিল কোরিওলান বলে, সেইটা আমি করেছিলাম 91-এ। সেইটা পুরো বাঁশের মই দিয়ে করা হয়েছিল, উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিংলি ইউজড আই থিঙ্ক। মানে এইটার উপর সব চড়ে যেত, এটার উপর চড়ে যেত, এটাই আর খাঁচা হয়ে যেত। ফলে আমার কাছে এই যে বাঁশের, প্রথমেই হলো বাঁশটা একটা পড়ে থাকা অবজেক্ট নয় পেছনে। যখনই আমি বললাম যে বাঁশটাকে আমি করবো এরকম সেট, কিন্তু এই বাঁশের মাথায় লোক উঠবে, কিন্তু তারা তো প্রচুর ওয়েট দিতে হবে। আমি যে তাই তো, বাঁশটা কি সবসময় একটা ব্যাকগ্রাউন্ড পড়ে থাকবে নাকি পেছনে? আমার যদি মানে আমি সবসময় চেষ্টা করি এলিমেন্টগুলো কি করে হিউম্যান বডির সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, কখনোই সেটা একটা আলগা পড়ে থাকা কোনো পিস নয়, ইজ অলওয়েজ পার্ট অফ দ্য অ্যাক্টিং। এই জন্য কালান্তক লাল ফিতা গোটা ব্যাকড্রপটাই স্টেজের উপর পড়ে থাকে, ওটা যখন রিভিল খুলে যায় ওটা শুদ্ধ, ওটা গর্ত দিয়ে লোকেরা, ফাইলের আছে গর্ত পড়ে থাকে প্রথমে, ওই গর্ত দিয়ে লোকে বেরিয়ে কথা বলে আছে, ওই ফাইলের তলায় লুকিয়ে আছে, একটা পয়েন্টে পুরো চাদরটা উঠে গিয়ে ব্যাকড্রপ হয়ে যায়। আমি বলছি এই মুভমেন্টগুলো কিছুই না, যে সিম্পল, যার আপনার পেছনে একটা আছে, বার আছে, ওই বারটাকে জাস্ট তুলে দিলেই ওটা উঠে যায়। জাস্ট ওটাকে যে এটা মুভমেন্ট তৈরি করলো বলে আমার মনে হয় এই ডাইনামিকটাই আমি তৈরি করতে চাইছিলাম, রিভিলিং এ নিউ স্পেস এগেন। সো whenever you are revealing new spaces in stage, যে আরে এই স্পেসটা এখানে ছিল নাকি জানতাম না তো, এটাই বলছি। এই একটা স্পেসকে ছোট করে দেওয়া। আবার যখন আমি আগুনমুখ করছি, আগুনমুখের সময় আগুনমুখের সেটটা আমি দেখাই একটুখানি। আগুনমুখের সেটটা এক সেকেন্ড দেখিয়ে দিই। আগুনমুখের সেটটা এমনিতেই ম্যাক্স মুলার কিন্তু খুব ছোট্ট, ম্যাক্স মুলার আমি আরও ছোট করে দিলাম। এমনি ম্যাক্স মুলার এত ছোটো সেট, আমি বললাম যে একদম 20 ফুট বাই 20 ফুট করবো সেটটা, যাতে মনে হবে ইটস এ ভেরি ক্লস্ট্রোফোবিক স্পেস, এবং যে এলিমেন্টগুলো করছিল ক্লস্ট্রোফোবিয়া তৈরি করছিল, এই ক্লস্ট্রোফোবিয়াটাকে আনতে চাইছিলাম। ফলে স্পেসটা বড় আছে বলেই বড় করতে তা হবে না। আমার মনে হয় যে আমার ঠিক 20 ফুট বাই 20 ফুটের জায়গা দরকার ছিল, তার মধ্যেই যেন 20 ফুটের মধ্যে 4টে লোক যেন গোতাগুতি করছে, এই ব্যাপারটা এটা আগুনমুখতে আনার চেষ্টা, এবং ওই মানে ওয়ালসগুলো যেন খোলা, মানে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে আমার মূল ভাবনা ছিল। প্রতিবাদী নাট্যসদের তরফ থেকে একটা বলে দিন আমাদের কাছে, এই কোরিওলেনাস আর আগুনমুখর সেটের ছবিটা তুলে দিয়ে দেয়। ঠিক আছে, ওর কাছ থেকে দিতে হবে সেই সব আমরা পরে ওর সঙ্গে কথা বলবো। খুব ভালো লাগলো। আর আমার মতন, হ্যাঁ ওইটাও ঘুরিয়ে দেখিয়ে দাও, সৃষ্টি তো, হ্যাঁ তোমার সৃষ্টি দেখি। এতক্ষণ আমরা কিছুটা নাট্যকার সুমন আর অনেকটা ডিজাইনার সুমনের সিনিওগ্রাফির, এটা একটা নতুন কথাটা শিখলাম, ইউজ করব এখন বারবার। এটা কিন্তু সবসময় আমাদের প্রশ্ন, মানে দৃশ্যবন্ধ আর দৃশ্য সজ্জা, মানে একটা সেট হলো, তারপরে তার সঙ্গে আর অনেক কিছু জুড়ে যেটা পুরোটা একটা ইমপ্রেশন তৈরি হলো,
তো তার জন্য আমি জানি না বাংলায় কি দুটো আলাদা কথাটা ইউজ হয়। আমাদের হিন্দিতে দৃশ্যবন্ধ মানে বেঁধে দেওয়া হলো যেটাকে একটা দৃশ্যের মধ্যে। তা সুমনের কাছ থেকে আমরা ভাঙচুরের কথাটা অনেকটা শুনলাম, and this goes with his political philosophy. এটা ভাঙচুর না হলে, লড়াই না করলে তো আর কাজ চলে না। তো কিন্তু আমার যেটা অভিনেতা সুমনের কথাটা আমরা আজকে অলমোস্ট কিছুই শুনলাম না, একটা গানও শুনতে পারলাম না। জানি না শেষ কি ওটা গান করে করবে, আমি তাও জানি না। তবে একটা কথা, একটা যেটা মনে হচ্ছে, আর অনেক সময় হয় যে মানে এত রকমের কাজ, এত লেভেলের কাজ, সিনসিয়ারলি সিরিয়াসলি এক্সপেরিমেন্ট এইগুলো করেছে, তার অনেক কথা বোধহয় আরো করতে পারা যায়, ওইগুলো রেকর্ড করে রাখতে পারা যায়। তবে অনেকগুলো অনুষ্ঠানে আমি বলে দিই এটা যে হ্যাঁ এটা আমরা আবার করব, কিন্তু আবার রিপিট করাটা সেটা হয়ে ওঠে না। তবে আমার মনে হয় যে এইটাও আমাদের একটু প্রোগ্রামের মধ্যে করা উচিত, কেন অনেক কথাটা আরো করা যায়, অনেক অন্য কথাটা শুধু এটা না নিয়ে, কেন সুমন ভাবে যেহেতু এই রাইটারের স্ক্রিপ্টের সঙ্গে যা ইচ্ছে তাই করা, বাট ইউ রিড ডিফারেন্টলি, ইউ রিড বিটুইন দ্য লাইন্স, ইউ রিড দ্য লাইন্স ডিফারেন্টলি। এইগুলো তো আছে টেক্সটে কিছু পরিবর্তন না করেও অন্যরকম করে প্রডিউস করা যায়, তা না হলে আলাদা আলাদা প্রোডাকশনের কোনো মানে হয় না, if they are all the same by everybody. Anyway, খুব ভালো লাগলো আমাদের। আর ডেফিনেটলি শিলাদিত্য ছিলেন বলে এই অনুষ্ঠানটার এই ইন্টারভিউটা এত ভালোভাবে হতে হবে। আমি স্বীকার করছি, রেকর্ডেড হচ্ছে, যে আমার অভিজ্ঞতা খুবই কম ছিল। মানে ও দুটি নাটক দেখেছি, তিস্তাপাড়ের বৃত্তান্ত দেখেছিলাম আর মেফেস্টো দেখেছিলাম। তিস্তাপাড়ের বৃত্তান্ত খুব ভালো লেগেছিল, মেফেস্টো কিছুই বুঝতেই পারি না যে কি ব্যাপারটা, কি কথা বলতে চাইছে, কি হচ্ছে, কিচ্ছুই। তো আমার মনে যদি আমাকে বলা হতো তাহলে আমি ওর উপরেই বলে দিতাম যে ভাই তুমি আরম্ভ করো, তুমি বলো, তুমি শেষ করো, কেন আমি কিছু। কিন্তু এই কথাবার্তা এই ধরনের আমার মনে হয় যে নাট্যশোধের তরফ থেকে যে অনুষ্ঠান আমরা করে যাচ্ছি, এর একটা খুব গুরুত্বপূর্ণ রেকর্ডিংটা আমাদের হয়ে যাচ্ছে। আগামী মাসে আমরা কি করছি এখনো কিছু ঠিক করা হয়নি, সেটা দেখি কি করা যায়। প্রত্যেক মাসে করছি আমরা সেকেন্ড স্যাটারডে at 5 o'clock। কিছু না কিছু হবেই অনুষ্ঠান। আর এইটুকুনি বলতে পারি যে কোনো অনুষ্ঠানে নিরাশ হবেন না আপনারা, কোনোটা হয়তো খুব আনন্দ দিতে পারে, কোনোটা হয়তো, তবে আপনারা এলে আমরা নিশ্চয়ই খুব খুশি হব। 15-20 জন যদি না হন তাহলে মন একটু ক্ষুণ্ণ হয়। যদিও আমাদের রেকর্ডিং করা হচ্ছে, এটা পুরোটা রেকর্ড করে আর্কাইভে থাকবে, তো সেটা তো একটা কাজ আমাদের করতেই হবে, আমরা করে যাচ্ছি ওইটা। আপনারা আবার আসবেন, চান তাহলে একটু ফোন করে চেক করে নিতে পারেন কি অনুষ্ঠান আছে। আমরা প্রত্যেকবার ঠিকই করে রাখি, এবারে এখনো ঠিক করা হয়নি। ওই না ভাবছিলাম না দেবকুমার পালকে বলবো যে শোটা করতে, কিন্তু বাইরে আছে বোধহয়, এখনো ফেরেনি। দেখি কিছু না কিছু তো হবে। আপনারা আসবেন। অনেক ধন্যবাদ সুমন, আর অনেক ধন্যবাদ শিলাদিত্যকে। চল মানে বাসুরি তো মাস্টার মশাই আছেন জানেন। হ্যাঁ আচ্ছা চলো এবারে। আর তো ধন্যবাদ তো দিয়ে দিই ওই মানে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারে সুমনের গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা ঠিক আছে, এইটা দিয়ে গাই, এটা দিয়ে এইটা তোমার ওইটা চেঞ্জ করে দাও, সাইডটা চেঞ্জ করে দাও, ক্যাসেট তোমার এখনই, ও তো 8 ঘন্টার ছিল।
আছে, দেখে নাও। দেখ, আমি আর নাটকের গান গাইবো না এখন। না, নাটকের গান গেও না, প্রেমের গান গাও, ভালো। সবসময় নাটকের গান। নাটকে প্রেমের গান হয় না, কি মুশকিল। না, নাটকে হয়, তবে নাটকের গানটা তো প্রেমের গান হলেও ওইটা আগে নাটকের গান হবে, প্রেমের গান পরে হবে। আগে তুমি প্রেমের গান করো, ঠিক আছে। নাটকের হোক না হোক। আমি একটা whichever you want. সালাম চাচা, সালাম তোমার পায়, ও বড় নাবের মাঝি মোরে বানাইছে আল্লাহ। ও সালাম চাচা, ও সালাম তোমার পায়, ও বড় নাবের মাঝি মোরে বানাইছে আল্লাহ। ও কয় গিয়া শাশির কাছে, আল্লাহ মোরে দিন দিয়াছে, গুনটা নাটান ঘুষা গেছে, বৈশাসী পাশায়। ও যখন আমার কুদিন ছিল, শাশি আমার দায় ঠেলিল। ও যখন আমার কুদিন ছিল, শাশি আমার দায় ঠেলিল। ও কয় গিয়া শাশির কাছে, আল্লাহ মোরে দিন দিয়াছে, গুনটা নাটান ঘুষা গেছে, বৈশাসী পাশায়। ও সালাম চাচা, ও সালাম তোমার পায়, ও বড় নাবের মাঝি মোরে বানাইছে আল্লাহ। শেষ হয়নি তো এখন? আর কি আবার শেষ হয়নি গানটা। Just one. তারপরে আর বলবো। আচ্ছা, আর একটা গান। আচ্ছা, তাহলে ওই গানটা আমাদের, হ্যাঁ। গুলজার করো নরককে। কথা বললো না কেউ, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বললো না, একটা বললো না, না 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 না, কেউ শব্দ করো না, না 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 না। কথা বললো না কেউ, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বললো না। একদা উষা কালে মজিয়া লীলা ছলে, একদা উষা কালে মজিয়া লীলা ছলে, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন। কালে কালে জীর্ণ হলো বাগানখানা শুকিয়ে গেল, কালে কালে জীর্ণ হলো বাগানখানা শুকিয়ে গেল। ভগবান ভগবান জমিদারি দেখতে পারেন না, আর জমিদারি দেখতে পারেন না, না না না, আর জমিদারি দেখতে পারেন না, না না। কথা বললো না কেউ, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। ভগবানের ছেনা পোনা দেবদায় আছেন নানা জনা, ভগবানের ছেনা পোনা দেবদায় আছেন নানা জনা। আয়েসে ফুর্তি করে, আয়েসে ফুর্তি করে ফ্যাট গ্যাদার করেছেন, এফ এ
জি এটি এই জিয়ার ও বাবা সব হেলে দুলে চলে টলমল করে, সব হেলে দুলে চলে টলমল করে, অকাজের গোসাই তারা কাজের বেলায় নয়, কথা বলো না কেউ শব্দ করো না, ভগবান বৃদ্ধ হয়েছেন ড্রাইভার বইতে পারেন না, কথা বলো না। আবার কোনটা? আজ সমাজের গান, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ওই তাহলে দারুণ গান। এক প্যারা গিয়েছি, একটা প্যারা গিয়েছি সিয়ার গান। বন থেকে বেরুলো টিয়া 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 টিয়া, সোনার টোপর মাথায় দিয়া, বন থেকে বেরুলো টিয়া সোনার টোপর মাথায় দিয়া, কোথা থেকে এলো পাখি কোথা গেল উড়িয়া, সব জানতে পাবে সিয়ার কাছে, সিয়া সিয়া সিয়া, সব জানতে পাবে সিয়ার কাছে, সিয়া সিয়া সিয়া। রাজু কয়েক গ্লাস আচ্ছা আমি জল একটু বলে দিই, আনো। আমিও অনেক সত্যি এটা একটা আমি একটু জাস্ট একটু বলে দিই যে আমার কাছে এটা একটা খুব গভীর সম্মানের বিষয় যে আমি আজ এখানে এসে সত্যি এই কথাগুলো বলতে পারলাম, এবং এমন একজন প্রবীণ শিল্পীর সামনে, প্রতিভা আগরওয়াল, যার বাংলা থিয়েটার এবং ভারতীয় থিয়েটার এবং পশ্চিমবঙ্গের থিয়েটার তার যে অবদান রয়েছে, তার অভিনয়ে, নাটককার হিসেবে, তার অনুবাদক হিসেবে তার কাজ, এবং শেষ পর্যন্ত নাট্যশোধের যে কাজ এখনো যেভাবে উনি করে চলেছেন, তাতে সত্যি শ্রদ্ধায় মাথা নত হতে হয়, করতে হয়। এবং আজকে যে সম্মান নাট্যশোধ আমাকে দিল, আজকে এখানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ করে দিল, তার জন্য আমি নাট্যশোধের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।